আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলছে হিলারি ভ্যালেজনি। এদিকে রাশিয়া শান্তি চায় না, এবার জবাব দিতে হবে বিশ্বকে বলছে জেলেনস্কি। যে 124 দেশে পা রাখলেই গ্রেপ্তার হবে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা, গাজায় ন্যায় বিচারের আশার ঝলক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা ভ্যালারি ভ্যালোজিনি। তিনি বলেছেন, রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়া, চীন ও ইরানকে ইঙ্গিত করে তিনি বলেছেন, কেউ সেনা কেউ অস্ত্র দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ইউক্রেনস্কো ভালভার ইউপি 100 পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য তার সময় এসব কথা বলেছে ভ্যালারি ভ্যালোজিনি। বর্তমানে যুক্তরাজ্য ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভ্যালেরি ভ্যালোজিনি বলেছেন, 2024 সালে এসে আমাদের প্রিয়মান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না। তারা চেষ্টা করলে ইউক্রেন ভূখণ্ডে এটি এখনো বন্ধ করতে সম্ভব, আর তা না হলে এই যুদ্ধ আরো বিস্তৃত হবে এবং ইউক্রেনের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া, চীন ও চীন সমরাস্ত্র যুদ্ধ রয়েছে বলে দাবি করেছে সাবেক এই সীমা। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া, চীন, চীন সমরাস্ত্র যুক্ত করেছে বলে দাবি করেছে সাবেক এই কমান্ডার। বলেন, ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা। চীনের অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা করছে। ইউক্রেনে ইরানি শাহিদি ড্রোনগুলো নিরলসভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন দাবি করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়া 10,000 সেনা পাঠিয়েছে। তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন। এছাড়া ইরানের শাহিদ ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে কিয়েভ। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে। এমন অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলার সংখ্যা উড়িয়ে দেওয়ার যায় না বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। ভাষণে রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে বলেন, যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো। যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে তবে তারা ভুল করছে। এর প্রতিক্রিয়া অবশ্যই হবে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া পশ্চিম অস্ত্রের সরবরাহ এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আর এতে যুক্ত হয়েছে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে বাইডেন প্রশাসন থেকে ইউক্রেনে দেওয়া মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি। রাশিয়া শান্তি চায় না, এবার জবাব দিতে হবে বিশ্বকে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া দিমিপ্রোতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এটি যুদ্ধবৃদ্ধির স্পষ্ট এবং গুরুতর উস্কানি। তারা শান্তি চায় না, এখনই বিশ্বকে এর জবাব দিতে হবে। বৃহস্পতিবার রাতে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি এই আহ্বান জানান। এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি বলেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দিমিপ্রোর দিকে ছোড়া হয়, যেটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। জেলেনস্কি সরাসরি না বললেও ইউক্রেনের বিমান বাহিনীতে বলেছে, রাশিয়ার বৃহস্পতিবার ভোরে অস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। ইউক্রেনের দিমিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায়। ইউক্রেন যুদ্ধে এই ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সাধারণত অন্য দেশের শত্রুর ঘাঁটিতে হামলা করতে এই ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে, তারা এই হামলার সময় 6টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়া হয়তো চেয়েছে ডিমিপ্রো অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে জেলেনস্কি আরও বক্তব্য দেন। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আরও প্রমাণ করে যে রাশিয়ার শান্তিতে কোনো আগ্রহ নেই। এই পদক্ষেপটি ছিল রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বাড়ানোর দ্বিতীয় উস্কানি। প্রথমটি ছিল চলমান সংঘাতে 10,000-এর বেশি উত্তর কোরিয়ার সেনাকে ব্যবহার করা।
জেলেনস্কি বলেছেন, পুতিন চীন, ব্রাজিল, ইউরোপীয় দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আহ্বানকে উপেক্ষা করেন। তিনি 1000 দিন আগে শুরু হওয়া সংঘাতকে দীর্ঘায়িত করার জন্য সবকিছু করছেন। বিশ্বকে অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে, কারণ রাশিয়া আক্রমণের কঠোর প্রতিক্রিয়ার অভাব তাদের কাছে একটি বার্তা পাঠায় যে এই ধরনের আচরণ বিশ্বের কাছে অগ্রহণযোগ্য। রাশিয়াকে অবশ্যই সত্যিকারের শান্তি স্থাপনে বাধ্য করতে হবে, যা কেবল শান্তি প্রয়োগের মধ্যে অর্জন করতে পারে। অন্যথায় অবিরাম রুশ হামলা, হুমকি এবং অস্থিরতা সৃষ্টি হবে। এই পরিস্থিতি শুধু ইউক্রেনই ভোগ করবে না, সারা বিশ্বের বিরুদ্ধে পুতিন ব্যবস্থা নিতে পারেন বলে ইঙ্গিত করেছে জেলেনস্কি। যে 124 দেশে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। গাজার যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু গ্যালেন্ট আত্মসমর্পণ করবে না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে। আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধান আওতায় 124টি দেশ রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথান বোল্টা বলেছেন, আইন তৈরি হয় এই ধরনের উপর ভিত্তি করে যে কোনো মানুষ তা মেনে চলবে। যারা আইন অমান্য করবে তারা নিজেরাই অপরাধ করছে। কোটা বড় বলেছেন, ইসরায়েলের মিত্র দেশগুলোর মতোই অনেকেই, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা পরোয়ানা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ। নেতানিয়াহু এই অভিযোগকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন। আইসিসির পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালেন্ট যেসব দেশে সফর করতে পারবেন না। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা, গাজায় ন্যায় বিচারের আশার ঝলক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এই খবরে আশার আলো দেখছে যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দারা। এদেরই একজন আলসাফ। গাজা উপত্যকায় নাসের পাহাড়ার এই বাসিন্দা ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলার নিজেদের বাড়ি হারিয়েছেন। সম্প্রতি মালওয়া জানিয়েছেন, আমার কানে যখন উত্তর গাজার বোমা বিস্ফোরণের শব্দ আসছিল তখনই পরোয়ানার খবর পড়ছিলাম। মনে হলো অবশেষে যারা এই পাহাড়গুলো করেছে তাদের বিচারের আওতায় আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আইসিসি প্রথমবারের মতো পশ্চিমা শক্তির মিত্র হিসেবে বিবেচিত 2 শীর্ষ ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। আদালতের প্রাথমিক চেম্বারের মতে তাদের বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণকে খাবার, পানি, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত করার মাধ্যমে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের যুক্তিসঙ্গত প্রমাণ রয়েছে। রোম চুক্তি অনুযায়ী আইসিসির সদস্য 124টি দেশ যখন তাদের গ্রেপ্তার করতে এবং আইসিসির কাছে হস্তান্তর করতে বাধ্য। আইসিসির পরোয়ানা ইসরায়েলের বৈশ্বিক অবস্থানকে আরও নড়বড়ে করে তুলেছে। যদিও ইউরোপের দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে, তবে আইসিসি রায় তাদের আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতাকে আরও কঠিন করে তুলেছে। এদিকে দেইর আল বালা বাসিন্দা রওশন আইসিসির এই পরোয়ানাকে প্রতীকী বলে মনে করেন। তিনি বলেন, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তবে বর্তমানে যখন আমরা প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছি তখন এই ধরনের আইনি পদক্ষেপের মূল্য কতটুকু তা নিয়ে সন্দেহ রয়েছে। শাওরা আরও বলেছেন, বিশ্ব যদি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ না করে এবং তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ না করে তাহলে এই ধরনের আইনি পদক্ষেপগুলো শুধু কাগজেই থাকবে। তবে এটি অত্যন্ত একটি ইঙ্গিত দেয় যে আমরা পুরোপুরি একা নই। অন্যদিকে আইসিসির এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির এই পদক্ষেপ অত্যন্ত যৌক্তিক। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে এ বিষয়ে আইসিসির কোনো এখতিয়ার নেই। গাজার খাউনিনিস শহরের বাসিন্দা ইয়াসির আবু ওরফান তার ভাই ফারি পরিবারের উপর 1 বছর আগে ঘটে যাওয়া বোমা হামলার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, আজ আইসিসির পরোয়ানার খবর পড়ে সেই স্মৃতি আবার ফিরে এসেছে। যদি ফাদি বেঁচে গেলেও তার স্ত্রী এবং 2 ছোট মেয়ে মারা গিয়েছিল। এই ক্ষতি শুধু আমাদের হৃদয় বয়ে বেড়াচ্ছে। যদিও এই গ্রেফতারি পরোয়ানার বাস্তবায়ন এখনো অনেক দূর বিষয়, তবে এই গাজার মানুষ অন্য ন্যায় বিচারে একটি সন্নিক্ষণ আশা নিয়ে এসেছে। তারা আশা করে অপরাধীদের তাদের কর্মের জন্য দায়ী হবে।